হেল্পিং একাডেমি ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত। এই চ্যানেলটির মাধ্যমে লুসেন্ট জিকে গুরুত্বপূর্ণ এই বইটির বাংলা ভাষায় ক্লাস নেওয়া হবে, যেটি কিনা ইউটিউবের ইতিহাসে সর্বপ্রথম হতে চলেছে। তোমরা জানো লুসেন্ট জিকের এই যে জিকে বইটি আছে সেটি কতটা গুরুত্বপূর্ণ একটা বই। রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের যত সমস্ত এক্সামগুলো রয়েছে যেখানে জিকে পোর্শন জিজ্ঞাসা করা হয়, সেখানে 90% কোশ্চেন লুসেন্ট জিকে বই থেকেই আসে। কিন্তু ওয়েস্ট বেঙ্গলের ছাত্রছাত্রীরা বইটি ইংরেজি ভার্সনে হওয়ার জন্য অনেকের কিছুটা অসুবিধা হয়। তো তোমাদের কথা ভেবেই এই চ্যানেলটি শুরু করা হলো, যেখানে লুসেন্ট জিকের ইংলিশ ভার্সনের বইটির সম্পূর্ণ বাংলা ভাষায় ক্লাস নেওয়া হবে। এবং আজকে যে টপিকটি আমরা শুরু করতে যাচ্ছি সেটি হচ্ছে মডার্ন ইন্ডিয়ার একটি গুরুত্বপূর্ণ টপিক, সেটি হচ্ছে গান্ধী এরা বা গান্ধী যুগ। অন্যান্য আরও অনেক টপিক রয়েছে মডার্ন ইন্ডিয়াতে, সেগুলো ধীরে ধীরে একের পর এক ক্লাস আসতে থাকবে। কিন্তু আজকে আমরা গান্ধী এরাটা শুরু করতে যাচ্ছি, কারণ যে কোনো এক্সামে এই পোর্শনটা থেকে প্রচুর প্রশ্ন কমন পাওয়া যাবে। তো তোমাদের কাছে যদি লুসেন্ট বইটি থাকে তাহলে সেটি পাশে নিয়ে তোমরা বসতে পারো, সেক্ষেত্রে ক্লাস করতে কিছুটা সুবিধা হবে। তো গান্ধী এরা বা গান্ধী যুগ এই টপিকটি যদি আমরা পড়তে যাই, তাহলে আমাদের ফার্স্টলি জানতে হবে যে গান্ধী এরা কোন টাইম পিরিয়ডটাকে বলা হয়। তোমরা হয়তো অনেকেই জানো গান্ধী এরা হচ্ছে ইতিহাসের 1917 সাল থেকে শুরু করে 1947 সাল পর্যন্ত যে টাইম পিরিয়ডটি রয়েছে এটিকে গান্ধী এরা বলা হয়। তো আমরা আজকে গান্ধী এরাটাই কভার আপ করব। গান্ধী এরাটা পুরোটা কভার আপ হবে না, পার্ট 1 এখানে আছে, পার্ট 2 আস্তে আস্তে পরে আসবে। তো প্রথমত গান্ধী এরার থেকে জানতে গেলে গান্ধীজির ব্যাপারে আমাদের কিছু ইনফরমেশন জানতে হয়, যেটি লুসেন্ট বইতে খুব সুন্দর করে দেওয়া আছে। তো প্রথমে আমরা জেনে নিই যে গান্ধীজির জন্ম কত সালে হয়েছিল। এটি খুব ইম্পর্টেন্ট এবং অনেক পরীক্ষায় প্রশ্ন আসে। গান্ধীজির জন্ম হয়েছিল অক্টোবর 2nd of অক্টোবর 1869 সালে। এই যে গান্ধীজির যে জন্ম হয়েছিল অক্টোবর 2, 1869, এখান থেকে একটা কোশ্চেন আসে যে ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে কত তারিখ। ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে যেটি হচ্ছে গিয়ে গান্ধীজির জন্ম তারিখকেই ইন্টারন্যাশনাল নন ভায়োলেন্স ডে বলা হয়, সেটি হচ্ছে অক্টোবরের 2 তারিখ, যেটিতে কিনা বাংলাতে বলা হয় আন্তর্জাতিক অহিংসা দিবস। তো পরীক্ষায় যদি প্রশ্ন আসে আন্তর্জাতিক অহিংসা দিবস কবে, আন্তর্জাতিক অহিংসা দিবস হবে অক্টোবরের 2 তারিখ, যেটি কিনা গান্ধীজির জন্মদিন। এবার পরীক্ষায় প্রশ্ন আসে গান্ধীজির বাবার নাম কি বা গান্ধীজির পিতার নাম কি। তাহলে গান্ধীজির পিতার নাম লুসেন্ট বইতে লেখা আছে, গান্ধীজির পিতার নাম করমচাঁদ গান্ধী। করমচাঁদ গান্ধী হচ্ছিল গিয়ে গান্ধীজির পিতার নাম। এবং গান্ধীজির মায়ের নাম কি, গান্ধীজির মায়ের নাম হচ্ছিল গিয়ে পুতলিবাই। পুতলিবাই হচ্ছিল গিয়ে গান্ধীজির মায়ের নাম। পরীক্ষা তার সাথে সাথে আরেকটি প্রশ্ন আসে গান্ধীজির ওয়াইফের নাম কি। তো গান্ধীজির ওয়াইফের নাম আমি ইনফরমেশনটা দিয়ে রাখি, গান্ধীজির ওয়াইফের নাম হচ্ছে কস্তুরবা। কস্তুরবা, গান্ধীজির ওয়াইফের নাম হচ্ছে কস্তুরবা। ওকে। তারপর গান্ধীজির পলিটিক্যাল যে গুরু ছিল বা যাকে তিনি গুরু হিসেবে মনে করত, তার নাম কি, তার নাম হচ্ছে জি কে গোখলে। জি কে গোখলে। জি কে গোখলে গান্ধীজির পলিটিক্যাল গুরুর নাম। এবং তার যে প্রাইভেট সেক্রেটারি ছিল তাকে বলা হয় মহাদেব দেসাই। এই ইনফরমেশনগুলো কিন্তু মনে রাখতে হবে, এখান থেকেই প্রশ্ন আসে, যে কোনো ওয়ান ডে এক্সামে এখান থেকেই প্রশ্ন আসে।
তো গান্ধীজির লিটারেসি যে ইনফ্লুয়েন্সগুলো গান্ধীজির উপর পড়েছিল, মানে লিটারেসি ইনফ্লুয়েন্স বলতে এখানে বলা হয়েছে যে সমস্ত বইগুলো গান্ধীকে প্রভাবিত করেছিল, গান্ধীজির যে আইডিওলজি, গান্ধীজির যে আহ, আন্দোলনের যে আন্দোলনের যে ধারা বা গান্ধীজি যে আন্দোলনের যে স্টাইল বা ধরন, সেটি হচ্ছে গিয়ে যে সমস্ত বইগুলো থেকে ইনফ্লুয়েন্স হয়ে গেছিল, সেগুলো লুসেন্ট বইতে দেওয়া আছে। সেটা তোমাদের আমি নোট ডাউন করে দিচ্ছি, সেগুলো তোমরা পড়ে নেবে। আহ, গান্ধীজি ইনফ্লুয়েন্স হয়েছিল জন রাস্কিনের একটি বই থেকে। জন রাস্কিনের সেই বইটির নাম কি? আনটু দি লাস্ট, আনটু দিস লাস্ট। এটি হচ্ছে জন রাস্কিনের লেখা একটি বই। এটি থেকে গান্ধীজি ইন্সপায়ার্ড হয়েছিল। এটা ভীষণই ইম্পর্টেন্ট, এটি পড়তে হবে। এবং তার সাথে সাথে লিও টলস্টয় এর লেখা থেকে গান্ধীজি ইনফ্লুয়েন্সড হয়েছিল। এবং দ্য বাইবেল এবং দ্য গীতা এর থেকেও গান্ধীজি ইনফ্লুয়েন্সড হয়েছিল। তো তিনটে জিনিস মনে রাখতে হলো, গান্ধীজি কি থেকে ইনফ্লুয়েন্স হয়েছিল। প্রথমত গান্ধীজি ইনফ্লুয়েন্সড হয়েছিল জন রাস্কিনের লেখা বই আনটু দিস লাস্ট থেকে, এবং লিও টলস্টয়ের বই থেকে, এবং দ্য বাইবেল অ্যান্ড গীতা থেকে, দ্য বাইবেল অ্যান্ড গীতা। ওকে। তারপর গান্ধীজির গান্ধীজির লিটারেসি যে ওয়ার্ক ছিল, লিটারেসি ওয়ার্ক মানে গান্ধীজি নিজে যে সমস্ত বইগুলো লিখেছিল বা সাহিত্যে গান্ধীজির যা অবদান ছিল সেগুলো কথা বলা হয়েছে। এখান থেকেও প্রশ্ন আসে। তো গান্ধীজির লিটারেসি ওয়ার্ক বলতে কি ছিল? গান্ধীজির লিটারেসি ওয়ার্ক বলতে আমরা দেখতে পাবো আহ, গান্ধীজি যে একটু আগে বললাম জন রাস্কিনের যে বইটির কথা আনটু দিস লাস্ট, এই বইটিকেই গান্ধীজি ট্রান্সলেশন করেছিল গুজরাটি ভাষায়, এবং সেটির তিনি নাম দেয় সর্বোদয়। সর্বোদয় বইটি গান্ধীজি জন রাস্কিনের আনটু দি লাস্ট বই থেকে তিনি সেটিকে ট্রান্সলেট করার পরে নাম দেয় সর্বোদয়, যেটি কিনা গুজরাটি ভাষায় ট্রান্সলেট করেছিল। সো এই পয়েন্টটি ভীষণই ইম্পর্টেন্ট। আনটু দিস লাস্ট, যেটি কিনা সর্বোদয় নামে গুজরাটি ভাষায় প্রচার হয়েছিল। এবং তাছাড়া গান্ধীজির হিন্দ স্বরাজ এবং মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ, এই বইটি তিনি লিখেছিলেন। সো মাই এক্সপিরিয়েন্স উইথ ট্রুথ অটোবায়োগ্রাফি অফ গান্ধীজি, এটি ভীষণই ইম্পর্টেন্ট। এই বইটিতে গান্ধীজির 1922 সাল পর্যন্ত লাইফের ব্যাপারে বলা হয়েছে। 1922 সাল মানে কোন সময়টার কথা বলা হয়েছে? মানে নন কোঅপারেশন মুভমেন্ট যে চলছিল সেই সময়টার কথাই বলা হয়েছে। সেই সময়টা পর্যন্তই গান্ধীজির লাইফের ব্যাপারে বলা হয়েছে। ওকে। এবার অ্যাজ এন এডিটর, এবং একজন এডিটর হিসেবে গান্ধীজি কি কি পত্রিকা নিউজপেপার ছাপিয়েছিল সেগুলোর নামগুলো একটু আমাদের জানতে হবে। প্রথমত গান্ধীজি ইন্ডিয়ান ওপিনিয়ন নামে একটি পত্রিকা, যেটি কিনা ইংলিশ এবং গুজরাটি ভাষায় আম, গুজরাটি ভাষায় গুজরাটি ভাষায় এসেছিল। তাছাড়া হরিজন নামে একটি পত্রিকা আছে, এবং ইয়ং ইন্ডিয়া নামে একটি পত্রিকা আছে। সেগুলো আমাদের জানতে হবে। এবং ইয়ং ইন্ডিয়া যে পত্রিকাটা ছিল, সেই পত্রিকাটির গুজরাটি নাম হচ্ছে নবজীবন। কি নাম? নবজীবন বা ইয়ং ইন্ডিয়া। ওকে। তারপর আমরা দেখব গান্ধীজিকে যে অনেক বিখ্যাত ব্যক্তিরা নানান রকম নাম দিয়েছিল, সেই নামগুলো এক্সামে আসে, সেই নামগুলো জানতে হবে। প্রথমত গান্ধীজির একটি একটা নাম ছিল যেটি খুব ফেমাস, সেটি হচ্ছে মহাত্মা। গান্ধীজির যে ফেমাস নামটি ছিল, সেই ফেমাস নামটির নাম কি? মহাত্মা। এই মহাত্মা নামটি কে দিয়েছিল? ঠাকুর এই নামটা দিয়েছিল গান্ধীজিকে। এবং তাকে হাফ নেকেড সেন্ট হাফ নেকেড সেন্ট হাফ নেকেড সেন্ট বা অর্ধ নাঙ্গা ফকির, এই কোশ্চেনটি পরীক্ষায় ভীষণই ইম্পর্টেন্ট। এটি কে দিয়েছিল? এই প্রশ্নটি আসে। তো এটার অ্যান্সারটা হবে উইনস্টন চার্চিল গান্ধীজিকে হাফ নেকেড সেন্ট এই নামটি দিয়েছিল। ওকে। এবং আরেকটি প্রশ্ন পরীক্ষায় আসে যে
সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে কি নাম দিয়েছিল? সুভাষচন্দ্র বসু গান্ধীজিকে রাষ্ট্রপিতা নাম দিয়েছিল। তাহলে পরীক্ষায় যদি প্রশ্ন আসে গান্ধীজিকে রাষ্ট্রপিতা কে নাম দিয়েছিল? আনসার হবে সুভাষচন্দ্র বসু। এবং হাফ নেকেড সেন্ট কে নাম দিয়েছিল? আনসার হবে উইনস্টন চার্চিল। এবং মহাত্মা নাম কে দিয়েছিল? তাহলে আনসার হবে রবীন্দ্রনাথ ঠাকুর। ওকে, এবার গান্ধীজির আমরা জানলাম গান্ধীজির ব্যাপারে। গান্ধীজির জন্ম কবে হয়েছিল, গান্ধীজির মার নাম কি, গান্ধীজির বাবার নাম কি, গান্ধীজির লিটারেসি ইনফ্লুয়েন্স কিসের কিসের যিনি কি 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 নিউ লিটারেসিগুলো গান্ধীজির উপর ইনফ্লুয়েন্স করেছিল, এবং গান্ধীজি নিজে কি কি লিটারেসি ওয়ার্ক করেছিল, এবং গান্ধীজির নিউজ পেপারগুলো অ্যাজ এন এডিটর যেগুলোতে কাজ করেছে সেগুলো সব কিছুই জানলাম। এবং গান্ধীজির নাম কি কি স্পেশাল নাম দেওয়া হয়েছিল সেগুলোও জানলাম। এবার গান্ধীজির যে মানে জীবনের যে সময়কালটা বা যেটাকে ক্রোনোলজিক্যাল ওভারভিউ বলা হয়, ক্রোনোলজিক্যাল ওভারভিউ বলতে গান্ধীজির যে জীবনে ডেট ওয়াইজ যে ঘটনাগুলি ঘটেছিল সেগুলি পরীক্ষাতে কোশ্চেন চলে আসে। সো লুসেন্টে কিন্তু খুব সুন্দরভাবে এগুলো দেওয়া আছে, তো সেগুলো একটু দেখা যাক। এইগুলো একটু দেখা প্রয়োজন বলে আমি মনে করছি, কারণ এই সালগুলো থেকে তুলে তুলে কোশ্চেন চলে আসে। তো প্রথমত প্রথমত একটি প্রথমত গান্ধীজির এই প্রশ্নটি খুব ভালো আসে যে 1893 সালে মানে প্রশ্নটি এমন আসে না, প্রশ্নটি আসে এটাই যে গান্ধীজি সাউথ আফ্রিকা কত সালে গিয়েছিল? তো এটার অ্যান্সার হবে 1893 সালে। 1893 সালে গান্ধীজি সাউথ আফ্রিকায় গিয়েছিল। কিন্তু তোমরা কি কেউ বলতে পারবে যে গান্ধীজি 1893 সালে সাউথ আফ্রিকা যাওয়ার আগে তার বিদেশ ভ্রমণ কোথায় হয়েছিল প্রথম, বা গান্ধীজি কোথায় থেকে তার ল ডিগ্রিটি পায়? দেখো, গান্ধীজি 1888 সাল থেকে 1891 সাল পর্যন্ত এই যে 3 বছর, এই 3টা বছর গান্ধীজি ছিল ইংল্যান্ডে। সেখানে তিনি ল নিয়ে স্টাডি করে, ঠিক আছে? এবং তিনি ল নিয়ে স্টাডি করার পরে ইন্ডিয়াতে ব্যাক করে, এবং তাকে একটি মামলা সংক্রান্ত কারণেই সাউথ আফ্রিকা যেতে হয় 1893 সালে, ঠিক আছে? এবার আমরা দেখব 1893 সালের পরে কি ইম্পর্টেন্ট ইভেন্ট হয়েছিল। 1893 সালের পরে গান্ধীজির লাইফে যে ইম্পর্টেন্ট ইভেন্টটি হয়েছিল সেটি হচ্ছে 1894 সাল। সে সময় তিনি সাউথ আফ্রিকাতে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস, সেখানে তিনি সাউথ আফ্রিকাতে নাটাল ইন্ডিয়ান কংগ্রেস স্থাপন করে, ঠিক আছে? এবং পরবর্তীকালে গান্ধীজি 1899 সালে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর সার্ভিস সাউথ আফ্রিকাতে চালু করে। এটি খুব ইম্পর্টেন্ট। ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর কত সালে চালু করে? সেটি হচ্ছে 1899 সাল হবে। পরে আমরা দেখতে পারবো 1899 সালে যে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর এই সার্ভিসটি গান্ধীজি চালু করেছিল সাউথ আফ্রিকাতে, তার ফলে তিনি একটি টাইটেল পান, যে টাইটেলটি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় গান্ধীজি ত্যাগ করেছিল। কেউ কি বলতে পারবে টাইটেলটি কি? আচ্ছা, ঠিক আছে, এখন আমি বলছি না, একটু পরে আমি বলে দিচ্ছি, কারণ এই পড়ার মধ্যেই এটি আছে। গান্ধীজির দেওয়া টাইটেলটি ছিল কাইজার ই হিন্দ, এবং এই যে কাইজার ই হিন্দ এই যে টাইটেলটি ছিল সেটি হচ্ছে 1899 সালে গান্ধীজি ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর চালু করার জন্য পেয়েছিল। ওকে, যাক, বলেই দিলাম। এবার তারপরে আমরা দেখতে পারবো গান্ধীজি যে পত্রিকাটি একটু আগে আমরা দেখছিলাম যে গান্ধীজি একটি পত্রিকা চালু করেছিল ইন্ডিয়ান ওপিনিয়ন। সেটি তিনি 1904 সালে চালু করেছিল ইন্ডিয়ান ওপিনিয়ন, এবং 1904 সালেই তিনি ফোনিএক্স ফার্মটি তিনি দুরবানে চালু করেছিল। ওকে, এবং পরবর্তীকালে তিনি গান্ধীজি সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট চালু করেছিল। এবার সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট, এটির বাংলা মানেটা হচ্ছে গিয়ে আইন অমান্য আন্দোলন। মানে যেখানে আইনকে অমান্য করা হয় সেটাকে বলা হয় আইন অমান্য আন্দোলন, যেটিরই ইংলিশ টার্ম হচ্ছে গিয়ে সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে গান্ধীজি তার লাইফে প্রথম সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট কবে চালু করেছিল? সেটির অ্যান্সার কিন্তু 1906 সাল হবে। ওকে,
সেটির আনসার কিন্তু 1906 সাল হবে। 1906 সালে তিনি সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট প্রথম চালু করেছিল এগেইনস্ট এশিয়াটেক অর্ডিন্যান্স ইন ট্রান্সভার্সাল, মানে বিদেশে তিনি এশিয়াটেক অর্ডিন্যান্সের এগেইনস্টে সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট প্রথম চালু করেছিল। এগুলো কিন্তু তিনি সাউথ আফ্রিকাতেই আছে, তিনি সাউথ আফ্রিকাতেই এই মুভমেন্টগুলো করছে। তো পরবর্তীকালে 1907 সালে তিনি সত্যাগ্রহ মুভমেন্ট চালু করেছিল। সত্যাগ্রহ এগেইনস্ট কম্পালসারি রেজিস্ট্রেশন অ্যান্ড পাসেস ফর এশিয়ানস দ্য ব্ল্যাক অ্যাক্ট ইন ট্রান্সভার্সাল। এটি ইম্পর্টেন্ট না, তবে সালটি জেনে রাখবে। সালটি হচ্ছে হলো গিয়ে 1907 সাল। 1907 সালে তিনি হচ্ছে হলো গিয়ে 1907 সালে তিনি হচ্ছে হলো গিয়ে ব্ল্যাক অ্যাক্ট অ্যাক্টের এগেনস্টে সত্যাগ্রহ 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 করেছিল। এটি একটু জেনে রাখবে। 1908 সালে কি হয়েছিল? 1908 সালে ট্রায়াল অ্যান্ড ইমপ্রিজনমেন্ট অ্যাট জোহান্সবার্গ জেল। তো গান্ধীজির ফার্স্ট জেল টার্ম, গান্ধীজি প্রথম কবে জেলে গিয়েছিল? গান্ধীজির ফার্স্ট জেল টার্মটি হবে 1908 সাল। 1908 সালে সাউথ আফ্রিকা থেকে গান্ধীজি প্রথম জেলে গিয়েছিল, জোহান্সবার্গ জেলে। ওকে, তারপর দেখতে পারবো 1910 সাল। 1910 সালে তিনি টলস্টয় ফার্ম চালু করেছিল, যেটিকে পরবর্তীকালে গান্ধী আশ্রম নাম করা হয়। কোথায় চালু করেছিল? জোহানেসবার্গে 1910 সালে। 1913 সালে গান্ধীজি সত্যাগ্রহ করেছিল নন খ্রিস্টান যে ম্যারেজ যেগুলো হতো। নন খ্রিস্টান ম্যারেজ কি মানে, তখন 1913 সালে সাউথ আফ্রিকাতে কি হতো, যে যারা নন খ্রিস্টান আছে, মানে খ্রিস্টান বাদে অন্য যারা অন্য ধর্ম সম্প্রদায়ের যারা লোক আছে, তাদের ম্যারেজটা রেজিস্টার করা হতো না। গান্ধীজি এটারই এগেনস্টে আন্দোলন গড়ে তুলেছিল 1913 সালে। এটা একটু জেনে রাখবে। 1914 সালে কি হয়েছিল? গান্ধীজি সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে ব্যাক করে। তো পরীক্ষায় প্রশ্ন আসে যে গান্ধীজি কত সালে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে ব্যাক করে? 1914 সাল। আর এখানে দেখবে, একটু আগে যে বলছিলাম, অ্যাওয়ার্ডেড কাইজার ই হিন্দ ফর রেইজিং ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোর ডিউরিং বোর ওয়ার্স। গান্ধীজি যে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোরটা চালু করেছিল 1899 সালে, একটু আগেই আমরা পড়লাম, গান্ধীজি 1899 সালে যে ইন্ডিয়ান অ্যাম্বুলেন্স কোড চালু করেছিল, তাই জন্যই তাকে কাইজার ই হিন্দ উপাধি দেওয়া হয়। এবং এই কাইজার ই হিন্দ উপাধিতেই তিনি জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ত্যাগ করেছিল। ওকে, এবার 1915 সাল। 1915 সাল কি? এটা খুবই ইম্পর্টেন্ট এবং তোমরা সবাই জানো। গান্ধীজি 9ই জানুয়ারি 1915 সালে গান্ধীজি 9ই জানুয়ারি 1915 সালে গান্ধীজি 9ই জানুয়ারি 1915 সালে ভারতবর্ষে ব্যাক করে এবং তিনি সত্যাগ্রহ আশ্রম এস্টাবলিশ করে। গান্ধীজির প্রথম আশ্রম কোথায়, এটি যদি জিজ্ঞাসা করা হয় তাহলে আনসার হবে আহমেদাবাদে কোচারবের কাছে গান্ধীজি প্রথম তার আশ্রম এস্টাবলিশ করেছে। এবং পরবর্তীকালে 1917 সালে এই আশ্রমটি সবরমতীর কাছে যায়। মানে 1915 সালে তিনি সাউথ আফ্রিকা থেকে ব্যাক করে এবং সাউথ আফ্রিকা থেকে ব্যাক করে তিনি সত্যাগ্রহ যে আশ্রমটা আহমেদাবাদে গড়ে তোলে, সেটি 1917 সালে কোথায় যায়? সবরমতীর ধারে যায়। ওকে, এবার একটা প্রশ্ন আসে, যে এক্সট্রা ইনফরমেশন হিসেবে আমি তোমাদের এটা বলে দিচ্ছি, যে সেই প্রশ্নটি হচ্ছিল গিয়ে, গান্ধীজি যে 9ই জানুয়ারি 1915 সালে সাউথ আফ্রিকা থেকে ইন্ডিয়াতে আসে, এই 9ই জানুয়ারিটা একটা স্পেশাল দিন। সেই স্পেশাল দিনটির নাম তোমরা জানো? সেই স্পেশাল দিনটির নাম হচ্ছিল গিয়ে এনআরআই ডে। ঠিক আছে, পরীক্ষায় প্রশ্ন আসে যে এনআরআই ডে কবে? এনআরআই ডে হচ্ছিল গিয়ে 9ই জানুয়ারি। 9ই জানুয়ারি গান্ধীজি যখন সাউথ আফ্রিকা থেকে ব্যাক করে, সেই দিনটিতেই এনআরআই ডে পালন করা হয়। তো এটা সবাই মনে রাখবে, পরীক্ষায় প্রশ্নও আসে। ওকে, এবার আমরা চলো দেখি 1916 সালে কি হয়েছিল। 1916 সালে কি হয়েছিল? 1916 সালে লখনৌ সেশন হয়েছিল। কংগ্রেসের লখনৌ সেশন যখন হয়েছিল, সেখানে রাজকুমার শুক্লা, যে কিনা বিহারে গান্ধীজিকে আমন্ত্রণ জানিয়েছিল। এবার পরে দেখতে পারবো
পরে দেখতে পারবো যে সেখানে কি হয়েছিল। বিহারের চম্পারণ বলে একটা জায়গা আছে, সেখানেই তাকে ইনভাইট করা হয়েছিল। এবার 1917 সালটা খুব ইম্পর্টেন্ট। 1917 সালটা খুবই ইম্পর্টেন্ট, কারণ 1917 সালে কি হয়েছিল? 1917 সালে হয়েছিল চম্পারণ সত্যাগ্রহ। গান্ধীজি প্রথম প্রথম হচ্ছে হলো গিয়ে অ্যাক্টিভ পলিটিক্সে আসে এর মাধ্যমে। Gandhi entered into active politics with Champaran campaign to redress grievances of the cultivators oppressed by indigo planters of Bihar. Champaran Satyagraha was the first civil disobedience movement in India. It is ভীষণই ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কত সালে হয়েছিল? 1917 সালে হয়েছিল ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট। প্রথম আইন অমান্য আন্দোলন ইন্ডিয়াতে। আগেরটি কিন্তু ইন্ডিয়াতে ছিল না। পরীক্ষায় ঘুরিয়ে প্রশ্ন আসতে পারে যে ইন্ডিয়াতে প্রথম ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট কবে হয়েছিল? সেটির আনসার হবে 1917 সাল। ওকে, এবার 1918 সালটিও খুব ইম্পর্টেন্ট। 1918 সালে কি হয়েছিল? ইন ফেব্রুয়ারি 1918 গান্ধী লঞ্চ দ্য স্ট্রাগল অফ আহমেদাবাদ, which involved industrial worker hunger strike as a weapon was used for the first time by Gandhi during Ahmedabad struggle. ওকে, 1918 সালে গান্ধীজি আহমেদাবাদে মিল মুভমেন্ট করেছিল। তো জাস্ট এটা মনে রাখবে যে আহমেদাবাদ মিল মুভমেন্ট কবে হয়েছিল? উত্তর হবে 1918 সাল। আর এখান থেকে আরেকটি প্রশ্ন আছে যে হাঙ্গার স্ট্রাইক, যে হাঙ্গার স্ট্রাইক হাঙ্গার স্ট্রাইক হাঙ্গার স্ট্রাইক হাঙ্গার স্ট্রাইক প্রথম গান্ধীজি কোথায় ইউজ করেছিল? সেটি হচ্ছে হলো গিয়ে আহমেদাবাদ মিল মুভমেন্ট। আহমেদাবাদ মিল মুভমেন্টে 1918 সালে গান্ধীজি প্রথম উইপেন হিসাবে হাঙ্গার স্ট্রাইক উইপেন হিসাবে ইউজ করেছিল। তো এটা পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু, সেই জন্যই বলা হলো। আরেকটা জিনিস প্রশ্ন আসে, খেদা সত্যাগ্রহ ওয়াজ দ্য ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট ইন ইন্ডিয়া। আগেরটা কি ছিল? আগেরটা ছিল ফার্স্ট সিভিল ডিসোবিডিয়েন্স মুভমেন্ট ইন ইন্ডিয়া, আর এটা খেদা সত্যাগ্রহটা হচ্ছিল গিয়ে সত্যাগ্রহ ওয়াজ দ্য ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট ইন ইন্ডিয়া। দ্য ফার্স্ট নন কোঅপারেশন মুভমেন্ট ইন ইন্ডিয়া কবে হয়েছিল? 1918 সালে। পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। এবার আরেকটি দেখা যাক 1919 সালে কি হয়েছিল? খুবই ইম্পর্টেন্ট, সবাই জানো 1919 সালে কি হয়েছিল। 1919 সালে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ ম্যাসাকার। কত সালে 1919 সালে কত তারিখে? এপ্রিল 13 তারিখে হয়েছিল জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড। ভীষণই ইম্পর্টেন্ট, এটা পরীক্ষায় প্রশ্ন আসতেই পারে। এই সময় গান্ধীজিকে অল ইন্ডিয়া খিলাফত কনফারেন্সের প্রেসিডেন্ট হিসাবে সিলেক্ট করা হয়, ঠিক আছে। এবং গান্ধীজি এই জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের যে কারণে হয়েছিল, কোনটার জন্য জমায়েতটা হয়েছিল? রাওলাট অ্যাক্টের এগেনস্টে। ওকে, তো রাওলাট অ্যাক্টের এগেনস্টে গান্ধীজিও কিন্তু একটা সত্যাগ্রহ ডেকেছিল, ঠিক আছে। কত তারিখে? এপ্রিল 6 তারিখে। এপ্রিল 6 তারিখ 1919 সালে গান্ধীজি রাওলাট অ্যাক্টের এগেনস্টে সত্যাগ্রহ মুভমেন্ট কল করেছিল। চলো নেক্সট দেখা যাক। এবার গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট কবে চালু করেছিল? গান্ধীজি নন কোঅপারেশন মুভমেন্ট চালু করেছিল 1920 সালে। 1920 থেকে 1922 সাল পর্যন্ত চলেছিল। এটি খুবই ইম্পর্টেন্ট। গান্ধী লিডস দ্য নন কোঅপারেশন অ্যান্ড খিলাফত মুভমেন্ট। গান্ধীজি আফটার দ্য ভায়োলেন্ট ইনসিডেন্ট অ্যাট চৌরি চৌরা অন ফেব্রুয়ারি 5, 1922। ফেব্রুয়ারি 5 তারিখ 1922 সালে চৌরাচৌরি ইনসিডেন্ট হয়েছিল। এটি একটি ভায়োলেন্ট প্রোটেস্ট। এই ভায়োলেন্ট প্রোটেস্টের জন্যই গান্ধীজি 1922 সালে নন কোঅপারেশন মুভমেন্ট বন্ধ করে দিয়েছিল। ওকে, এটি গান্ধীজির ফার্স্ট মাস বেসড পলিটিক্স আন্ডার গান্ধী। মাস বেসড পলিটিক্স বলতে এখানে কি বলা হয়েছে? মানে প্রচুর সংখ্যক লোক যে আন্দোলনে যোগ দেয় সেটাকে মাস বেসড পলিটিক্স বলা হয়েছে। তো গান্ধীজি এখানে, এটা কি গান্ধীজির প্রথম ফার্স্ট মাস বেসড পলিটিক্স বলা হয়েছে। ওকে, 1924 সালে গান্ধীজি কংগ্রেসের বেলগাঁও সেশনে যোগ দেয়। 1924 সালে গান্ধীজি আইএনসি সেশন
অ্যাটেন্ড করে, ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের আইএনসি সেশন অ্যাটেন্ড করে গান্ধীজি। কবে? সেটি হচ্ছে 1924 সালে। কোথায়? বেলগাঁওতে। এখানে গান্ধীজি আইএনসির প্রেসিডেন্ট হয়। এটি খুবই ইম্পর্টেন্ট, এটি মনে রাখবে। 1925 থেকে 1927 সালে সেরকম কিছু হয় না, এটা দেখার অতটা দরকার নেই। তো এবার চলো পরে দেখা যাক কি আছে। 1930 সাল, 1930 সালে কি হয়েছিল? 1930 সালটা ইম্পর্টেন্ট। 1930 সালে কি হয়েছিল? 1930 সালে গান্ধীজি ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট করেছিল। এই সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট যদি ডেট জিজ্ঞাসা করে তাহলে কি বলবে? 1930 সাল। 1930 সালের কত তারিখে? 1930 সালের 1930 সালের হচ্ছে হলো গিয়ে তোমার 6ই এপ্রিল গান্ধীজি ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট চালু করেছিল। ওকে, ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট না, এটা তুমি বলতে পারো সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট তো আগেও হয়েছিল। তো বলতে পারো যে হ্যাঁ, ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট গান্ধীজি শুরু করেছিল 6ই এপ্রিল থেকে 24শে মার্চ অবধি চলেছিল। হ্যাঁ, ওকে, 6ই এপ্রিল থেকে 24শে মার্চ অবধি চলেছিল। টোটাল তোমার সরি, 6ই এপ্রিল থেকে 12ই মার্চ অবধি চলেছে। 6ই এপ্রিল থেকে 12ই মার্চ অবধি চলেছিল, ঠিক আছে? 12ই মার্চ অবধি চলেছিল। টোটাল কত দিন? 24 দিন চলেছিল, ঠিক আছে? 24 দিন চলেছিল এই আন্দোলনটা। সো ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট কবে হয়েছিল এটি ইম্পর্টেন্ট, জানতে হবে। ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট কবে হয়েছিল এটি জানতে হবে। 1930 থেকে চালু হয়েছে। 1930-এর ডেটটিও জানতে হবে, 12ই মার্চ চালু হয়েছিল। তারপর আমরা দেখতে পারবো যে গান্ধী ইরউইন প্যাক্ট কবে সাইন হয়েছিল। গান্ধী ইরউইন প্যাক্ট কবে সাইন হয়েছিল এটা প্রশ্ন আসে। মার্চ 5, 1931 সালে, এটি দেখতে হবে। সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স কবে হয়েছিল? Gandhi attended the second round table conference as a sole representative of Congress সেপ্টেম্বর 7 থেকে ডিসেম্বর 1 তারিখ 1931 সাল পর্যন্ত হয়েছিল ফার্স্ট সিভিল ডিসওবিডিয়েন্স মুভমেন্ট। এই সরি, সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্স। তাহলে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে পরীক্ষায় প্রশ্ন আসে যে সেকেন্ড রাউন্ড টেবিল কনফারেন্সে কংগ্রেসের হয়ে কে অ্যাটেম্প্ট করেছিল? তো আনসার হবে গান্ধীজি। ওকে, এবার আমরা পরে দেখি, চলো। 1934, 1939 জানতে হবে না, অতটা ইম্পর্টেন্ট নেই। 1939 সালে গান্ধী রিজিউম অ্যাক্টিভ পলিটিক্স, ইম্পর্টেন্ট না, জানতে হবে না। এবার তোমাদের যেটা জানতে হবে সেটা হচ্ছে হলো গিয়ে তোমাদের যেটা জানতে হবে সেটাই হচ্ছে হলো গিয়ে 1940 সাল। ওকে, 1940 সালটা তোমাদের জানতে হবে, কারণ 1940 সালে কি হয়েছিল? ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট চালু হয়েছিল। ইন্ডিভিজুয়াল সত্যাগ্রহ মুভমেন্ট চালু হয়েছিল, এটা জানতে হবে। তারপর 1942 সালে কি হয়েছিল? 1942 সালে হয়েছিল কুইট ইন্ডিয়া মুভমেন্ট বা ভারত ছাড়ো আন্দোলন। এই আন্দোলনে গান্ধীজি কি নারা দিয়েছিল, কি স্লোগান দিয়েছিল? ডু অর ডাই, উই শ্যাল আইদার ফ্রি ইন্ডিয়া অর ডাই। এটি হচ্ছিল গিয়ে 1942 সালের কুইট ইন্ডিয়া মুভমেন্টের স্লোগান। তারপর আমরা দেখব 1942 সাল। 1942 সালে কি হয়েছিল? গান্ধীজি কেপ্ট ইন ডিটেনশন আগা খান প্যালেস। কোথায়? আগা খান প্যালেসে গান্ধীজিকে ডিটেনশনে রাখা হয়, নিয়ার পুনে। গান্ধী লস্ট হিজ ওয়াইফ কস্তুরবা। 1942 সালে গান্ধীজি যখন ডিটেনশনে রাখা হয় আগা খান প্যালেসে, তখন তিনি তার ওয়াইফকে হারায় এবং তিনি মহাদেব দেসাইকে হারায়। মহাদেব দেসাই কে? মহাদেব দেসাই গান্ধীজির পার্সোনাল সেক্রেটারি। ওকে, তারপর দেখি গান্ধীজিস ইনফ্লুয়েন্স অন কংগ্রেস পার্সপেক্টিভলি আফটার 1945, এটাও ইম্পর্টেন্ট না। 1946, হ্যাঁ 1946টা ইম্পর্টেন্ট। 1946 কি? ডিপলি ডিস্ট্রেসড বাই দ্য orgy of communal violence. As a result, Muslim League's direct action call Gandhi travel to Noakhali and লেটার টু কলকাতা। সো এখান থেকে সেরকম ইম্পর্টেন্ট বলতে মুসলিম লীগের ডাইরেক্ট অ্যাকশন কল কবে হয়েছিল? 1946, এটা জানলেই হবে।
এবার দেখা যাক পরে 1947। হ্যাঁ, 1947 গান্ধী ডিপলি ডিস্ট্রেস বাই দ্য মাউন্ট ব্যাটেন পার্টিশন প্ল্যান। তো পরীক্ষায় প্রশ্ন আসে মাউন্ট ব্যাটেন পার্টিশন প্ল্যান কত তারিখ? মাউন্ট ব্যাটেন পার্টিশন প্ল্যান হচ্ছে জুন 3, 1947। এটি ইম্পর্টেন্ট। তারপর এবার দেখব 1948। 1948-এ কি হয়েছিল? এটি ভীষণই ইম্পর্টেন্ট, এটি পরীক্ষায় প্রশ্ন আসে এবং তোমাদের জেনে রাখাটাও দরকার। Gandhi was shot dead by Nathuram Godse, a member of RSS, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ, RSS এর ফুল ফর্ম, while on his way to the event prayer meeting at Birla House। পরীক্ষায় প্রশ্ন আসে যে কোথায় গান্ধীজির ইভিনিং প্রেয়ারটা হচ্ছিল? বিড়লা হাউস। কত তারিখে? জানুয়ারি 30, 1948 সালে। জানুয়ারি 30, 1948 সালে গান্ধীজিকে হত্যা করা হয়। কে হত্যা করে? নাথুরাম গডসে। হি ডাইড উইথ হে রাম অন হিজ লিপস। তিনি তার মুখে হে রাম এই ওয়ার্ডটি ইউজ করে তিনি মৃত্যুবরণ করেন। ওকে, আরেকটি ইনফরমেশন দেওয়া আছে লুসেন্টের বইয়ে। গান্ধী হ্যাজ সাজেস্টেড দ্য ওয়াইন্ডিং আপ অফ ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আফটার ইন্ডিয়া অ্যাটেইনড ইন্ডিপেন্ডেন্স অ্যান্ড কনভার্টিং ইট ইন্টু লোক সেবক সমাজ। গান্ধীজি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসকে সাজেশন দিয়েছিল যে পরবর্তীকালে ভারতবর্ষ যখন স্বাধীনতা লাভ করবে তখন সেটিকে রাজনৈতিক দল হিসাবে অগ্রসর না করে সেটিকে লোক সেবক সমাজ নামে একটি দলে কনভার্ট করতে। ওকে, কিন্তু আমরা দেখতে পাচ্ছি গান্ধীজির সেটি এখন রাজনৈতিক দল হিসাবেই আছে। আমরা ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এখনও রয়েছে। তো এটা একটু জেনে রাখতে পারো, ইম্পর্টেন্ট। তো আজকের ক্লাসটি এখানেই শেষ হলো। পরের দিন আমরা গান্ধীজির, এটা পার্ট 1 কমপ্লিট হলো, এবার পার্ট 2 আমরা করব। পার্ট 2-তে আমরা দেখব গান্ধীজির সময়কালে যে এখন যে আন্দোলনগুলো দেখলাম সেই আন্দোলনগুলো আমরা শর্টে জানলাম, জাস্ট ডেটগুলো জানলাম, কিন্তু গান্ধীজির এই টোটাল টাইম পিরিয়ডের মধ্যে যে আন্দোলনগুলো হয়েছিল সেগুলোকে ইন ডিটেলসে আমরা পরের ক্লাসে পড়ব। এবং আমরা শুধু ক্লাস ওয়াইজ করেই যাব তা না, আমাদের যখন একটা করে টপিক কভার হয়ে যাবে তখন আমরা সেটির উপর প্র্যাকটিস সেটও লাগাবো। এতে করে তোমাদের ক্লাস করার সাথে সাথে প্র্যাকটিসও হয়ে যাবে। ঠিক আছে, অনেক অনেক ধন্যবাদ। তোমাদের যদি ক্লাসটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করে দেবে, আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইকও করতে পারো। ওকে, অনেক অনেক ধন্যবাদ। গুড বাই।